জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানে বা কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। চূড়ান্ত হচ্ছে কারা থাকছেন শেষমেশ ভোটের মাঠে, কারা সরে যাচ্ছেন নীরবে, কৌশলে কিংবা বাধ্য হয়ে। একদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট যারা বলছে এই নির্বাচনে নির্ধারণ করবে দেশ উদার গণতন্ত্রে ফিরবে নাকি যাবে উগ্রপন্থার দিকে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট যারা বলছে এবার তরুণরাই পাল্টে দেবে রাজনীতির গতিপথ। ওদিকে ভোটের মাঠে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রায় সবগুলো দলের প্রার্থীদের বিরুদ্ধেই আছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো শঙ্কার যে পাল্টাপাল্টি, সে এমন অভিযোগ। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার আবু সায়েম, সদস্য বিএনপি মিডিয়া সেল এবং চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং গাজীপুর 4 আসনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী এই নির্বাচনে। আমাদের সঙ্গে আছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। আপনাদের চারজনকেই স্বাগত। শুরুতে যে কথাটা বলছিলাম সেখান থেকে শুরু করি, যেতে চাই ব্যারিস্টার আবু সায়েমের কাছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ উদার গণতন্ত্রের পথে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে যাবে। আপনারা কি জোটের দীর্ঘদিনের মিত্র জামায়াতকে ইঙ্গিত করে এই উগ্রপন্থী শব্দটি ব্যবহার করছেন কিনা? যদি তাই হয়, জামায়াত যখন আপনাদের সঙ্গে ছিল তখন তারা কোন পন্থী ছিল? ধন্যবাদ আপনাকে, যমুনা টিভির সকল দর্শক এবং কলা কুশলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। একই সাথে আমার যে সহ আলোচকরা আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনি যে প্রশ্নটি ছুঁড়ে দিয়েছেন, কাউকে ইঙ্গিত করবার বা কারো বিষয়ে ইঙ্গিত নেবার প্রয়োজনীয়তা আছে কিনা সেটা বিবেচনা করবে যারা সেটি শুনেছে এবং যারা সেটি নিয়ে বিশ্লেষণ করছে। মূলত আমাদেরকে একটা বিষয় ভাবতে হবে যে পরবর্তীতে যে নির্বাচনটা আছে সেই নির্বাচনটাতে আমরা আসলে কি আশা করছি। আমরা প্রথমেই আশা করছি যে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে এবং জনগণের ইচ্ছেতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারটা কেমন হওয়া উচিত সে বিষয়ে একটা আলোচনা এসেছে, সে বিষয়ে একটা বক্তব্য এসেছে। এখন জনগণই ঠিক করবে যে তারা কোন ধরনের সরকার বেছে নেবে। আমরা কারো প্রতি ইঙ্গিত দেয়া কিংবা কাউকে আঘাত করা, কাউকে কটাক্ষ করা, সেটাকে এভাবে বিবেচনা না করে আমার কাছে মনে হচ্ছে যে একটা আলোচনা হিসেবে নিয়ে, একটা বিষয়বস্তু হিসেবে নিয়ে সেটা জনগণের মাঠেই ছেড়ে দেওয়া উচিত। সেটা আপনি কিভাবে করবেন? আমরা তো এর মধ্যে সুস্পষ্ট কিছু তথ্যও পাচ্ছি। এখানে উগ্রপন্থাটা কার উগ্রপন্থাটাকে এই নির্বাচনে আছে? সবাই পাচ্ছি, সেগুলো বিবেচনার একটা বিষয় এবং জনগণ যখন ভোটাধিকার প্রয়োগ করবে তখন সেই তথ্যগুলো তাদের মাথায় থাকবে। কোন দল তাদের কি ধরনের আচরণ করছে, কোন দল জনগণকে কি ধরনের আশা দেখাচ্ছে, সেই আশাগুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে, প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যাবে, দলগুলো বলছে। জনগণের বিশ্বাসের জায়গাটা জনগণ ঠিক করে নেবে এবং তারা কাদেরকে আনলে পরে সঠিকভাবে তারা একটা রাষ্ট্র পাবে, একটা মানবিক মর্যাদার একটা রাষ্ট্র পাবে, জনগণের চাহিদা পূরণ হবে, অধিকার বাস্তবায়িত হবে, সেটা জনগণ এবং ভোটার ঠিক করে নেবে। জি, ফিরবো আপনার কাছে, যেতে চাই সালাউদ্দিন আইয়ুবীর কাছে। আপনি শুনছিলেন ব্যারিস্টার আবু সায়েমের কথা। যদিও তিনি সরাসরি বিষয়টা বললেন না, তিনি একটি কন্টেন্ট হিসেবে বিষয়টাকে নিয়ে আলোচনার কথা বলেছেন। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, যদি উদার পন্থার বিপরীতে উগ্রপন্থার অভিযোগ আপনাদের দিকে দেওয়া হয় তাহলে আপনারা এর জবাবে কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ জনপ্রিয় রাজনৈতিক পক্ষ যমুনা টিভির রাজনীতি সমাজের সঞ্চালক সহ অন্যান্য অতিথিবৃন্দকে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী সহ দলকে যদি জোট করা হয়েছে, আপনারা যদি বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক যে বাস্তবতা দেখেন,
বাংলাদেশের যে সংস্কৃতির চিত্র, সেটাকে ধারণ করলে যদি খেয়াল করা যায়, একেবারে ঐক্যবদ্ধ বাংলাদেশের একটা প্রতিচ্ছবি কিন্তু সেখানে দেখা যায়। আপনি যদি দেখেন, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ বলা যায়, এবং সেই মুসলিম প্রধান দেশের কালচারাল ইস্যুগুলো যদি দেখেন, 24-এর গণ অভ্যুত্থান দেখেন, সেখানে যারা মূল নেতৃত্ব দিয়েছেন সামনের সারি থেকে, আমরা সেই ছাত্র সমাজের নেতৃত্বে যে দল হয়েছে এনসিপি সহ যে দলগুলো ইসলামকে লালন করে, এই মুসলমানদের চিন্তাকে ধারণ করে, নতুনদের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ একটা বাংলাদেশের প্রতিচ্ছবি বর্তমান জুটে উঠেছে। এইটাকে ধারণ করতে পারাটাই হলো, আমি মনে করি, বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় বাস্তবতা, বর্তমান চিত্র। বাংলাদেশ জামাত ইসলামী সেটাকে ধারণ করতে পেরেছে, ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী এই রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ জামাত ইসলামী কর্মসূচি ঘোষণা করেছে। আজকে যদি বাংলাদেশ জামাত ইসলামীর যে পলিসি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে যে বিশাল হয়েছে, সেটাকে আপনারা যদি দেখে থাকেন, সেখানে দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে কেমন দেখতে চায়, রাজনীতি, বাংলাদেশের একজন কৃষক থেকে শুরু করে উচ্চশিক্ষিত একজন তরুণ পর্যন্ত তার সমস্যার সমাধানে কি ধরনের সহযোগিতা বাংলাদেশের যে কোনো গভর্নমেন্ট থেকে পেতে পারে, তার একটা রূপরেখা চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এবং সেখানে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে সকল ধরনের চিত্রকে একসাথে প্রতিস্ফুটিত করা হয়েছে। সেখানে ইসলাম, অন্যান্য ধর্মকে যেভাবে প্রাধান্য দিয়ে কাজ করা হয়েছে, সেখানে আপনি খেয়াল করে দেখেন, একজন 60 ঊর্ধ্ব বয়স্ক এবং 5 বছরের কম বয়স্ক বাচ্চাদের জন্য ফ্রি চিকিৎসার কথা, সম্পূর্ণ ফ্রি চিকিৎসার কথা সেখানে উল্লেখ করা হয়েছে। এইভাবে বাংলাদেশের কর্মসূচি, সকল কাজগুলোর যদি সমন্বয়ের চিন্তা করা হয়, কর্মসূচির যদি বিবেচনা করা হয়, সবগুলো কর্মসূচি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যে আপনাদের সামিটের বিষয়, আপনাদের হচ্ছে পলিসি সামিটের বিষয় আমার আরো প্রশ্ন আছে, সেটা নিয়ে আমি আসবো। যেটা বলে শেষ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে হলো বাংলাদেশের চিত্রটা পরিবর্তন হবে সেদিন যেদিন আল্লাহ রসুলের আদর্শটাকে বাস্তবায়ন করে বাংলাদেশকে চালনা করা সম্ভব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কিভাবে চালনা করেছে তার একটা দৃষ্টান্ত সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী জাতিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সেই মধ্যম পন্থাকে ধারণ করেই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে, এবং সেই পন্থাটাই হলো বাংলাদেশের এই মুহূর্তের বাস্তবতা, প্রয়োজনীয়তা। আগামী এই নির্বাচনের আগে আপনারা মধ্যম পন্থার দিকে যাচ্ছেন দাবি করছেন? এই নির্বাচনের আগে এই যে আপনারা হঠাৎ করে এখন মধ্যম পন্থা বলছেন, আমি বুঝতে পারলাম না এই মধ্যম পন্থাটা কি করে হলো? মধ্যম পন্থা আমি বলিনি, মধ্যম পন্থা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। আপনাদের দলের কথা বলুন, আপনি এখানে আমাকে কোরআনের কথা। এক্সট্রিমিজম থেকে সেভাবে ফিরে আসতে হবে। আচ্ছা, আমরা তাহলে সালাউদ্দিন আইয়ুবী, আমরা একটু আলতাফ পারভেজের কাছ থেকে একটু সংজ্ঞাটা জেনে আসি। আলতাফ পারভেজ, আমাকে একটু এই উগ্রপন্থা এবং হচ্ছে উদারপন্থা সংজ্ঞাগত পার্থক্যটা বলবেন। না, সংজ্ঞার চেয়েও যে বিতর্কটা আপনি করছেন, আমি তার একটা মূল জায়গায় সরাসরি বলি যে জামাতে ইসলামী এবং বিএনপি এই মুহূর্তে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও জামাতে ইসলামীর জন্ম বিএনপির মাধ্যমে, বিএনপি জিয়াউর রহমানের আমলে, এবং জামাতে ইসলামী এবং বিএনপি একই সঙ্গে দীর্ঘদিন একই জোটে ছিল। ফলে রাজনৈতিকভাবে তাদের ভিতর অনেক মিল আছে, আবার অনেক অমিলও আছে। অমিলের জায়গাটা আমি প্রথমে বলি। জামাত ইসলামী বা অন্যান্য ইসলামপন্থী দলগুলো যারা নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করে, সেই দাবিদার দলগুলো আসলে জনগণের সার্বভৌমত্বের অস্বীকার করে, এবং তারা মূলত শরিয়ার সার্বভৌমত্ব, শরিয়া অনুযায়ী দেশ চালাবে বলে এসেছে অতীতে। তাহলে এইটা হলো তাদের একটা বৈশিষ্ট্যের দিক। আর বিএনপি একটা মধ্যপন্থী দল, তারা মনে করে যে জনগণই ক্ষমতার উৎস, ভোটের মাধ্যমেই সরকার গঠিত হবে। তাহলে এই যে একদল মনে করে বা একটা ঘরানা মনে করে জনগণের সার্বভৌমত্ব, আরেকটা ঘরানা মনে করে ঐশী বিধানের সার্বভৌমত্ব, এইটা হলো মূলত বিএনপির সাথে জামাতের অমিলের জায়গা। আর মিলের জায়গা হলো আরও মৌলিক, সেটা হলো যে দেশ কিভাবে পরিচালিত হবে, অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, এই বিষয়ে মূলত উভয় দলেরই দর্শন নীতি একই। উভয়ই পুঁজিতন্ত্রপন্থী, পুঁজিতান্ত্রিকভাবেই দেশ পরিচালিত হবে, এইটাই মূলত উভয়ের অর্থনৈতিক দর্শনের জায়গা। এই হলো মূলত তাদের মিলের দিক এবং অমিলের দিক। এই মুহূর্তে যেই তারা প্রতিদ্বন্দ্বিতার যেই চেহারা নিয়েছে, বিএনপিকে আমি অভিহিত করতে চাই একটা মধ্য ডান ঘরানার দল, আর জামাত হলো একটা পরিপূর্ণভাবে একটা ডানপন্থী দল। এই অর্থে যে তারা মনে করে যে
জনগণ নয়, তারা রাষ্ট্র পরিচালনা করবে ঐশী বিধানের আলোকে। তারা এতদিন সেগুলোই বলে এসেছে গত 50 বছর ধরে। তাদের নেতা মওদুদী সাহেবও এটা বলেছেন, উনি গণতন্ত্রকে কুফরি মনে করতেন এবং জামাতের তাত্ত্বিক ভিত্তি তো মওদুদী সাহেবের চিন্তাধারা থেকেই। আর বিএনপির তাত্ত্বিক ভিত্তি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বা পরে খালেদা জিয়া যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেখানে কিন্তু তারা শরিয়া আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে এগুলো কখনো বলেনি। মূলত তারা এক ধরনের গণতান্ত্রিক শাসন, নির্বাচনপন্থী দল। ফলে এইটা হলো তাদের মৌলিক ফারাকের জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে উদার গণতন্ত্রীদের সাথে উগ্রপন্থীদের সংঘাত হবে। আসলে উভয় দলের অর্থনৈতিক দর্শন মূলত একই, সাংস্কৃতিক বিষয়ে তাদের ভিতর কিছু ভিন্নতা আছে এবং জনগণের সার্বভৌমত্ব বনাম ঐশী বিধানের সার্বভৌমত্ব, এই জায়গায় তাদের ভিতর ফারাক আছে। জি, আলতাফ পারভেজ, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু আপনি এই জামায়াতে ইসলামীর কথাই বলছেন এবং বিএনপির বিষয়টাও আপনি খুব ভালোভাবে আমাদেরকে মনে করিয়ে দিলেন, এবং এখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতায় যেমন জামায়াতের নাওয়াডেইজ যেই কার্যক্রমগুলো দেখা যাচ্ছে, সেই জায়গায় যেই বিষয়গুলো নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, লম্বা সময়ের অভিযোগ ছিল, সেই জায়গাগুলোকে তারা একদম পিন পয়েন্ট করে, সেগুলোকে ফোকাস করে, সেগুলো নিয়ে তারা কিছু প্রতিশ্রুতি অথবা সেই জায়গাগুলোতে তারা কিছু কাজ করার কথা বলছেন, এবং যেটি আজকে তাদের একটি পলিসি সামিট ছিল, সেখানেও বিষয়টা উঠে এসেছে। এর উপরে মানুষ আসলে আস্থা কেন রাখবে? দেখুন, এই যে জামাতে ইসলামী যে পলিসি সামিট করলো, প্রথমত এটা একটা ভালো উদ্যোগ যে তাদের নীতি কি তারা সেগুলা দেশের এবং বিদেশের মানুষকে জানাচ্ছে। কিন্তু এর ভিতর একটা দ্বৈততাও আছে, সেটা হলো জামাত তো একটা 40-50 বছরের পুরনো দল। এই দল মাঠে ময়দানে গড়ে উঠেছে বা আজকের জায়গায় এসেছে যেভাবে তারা কর্মী সংগ্রহ করেছে, তারা বলেছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, আমরা ইসলামী বিপ্লব করব। জামাতের যে কোনো কর্মীকে তারা এইভাবেই রিক্রুট করেছে। বাংলাদেশের জনগণ এভাবেই তাদেরকে জানে যে তারা ইসলামী বিপ্লব করতে চায়, এরকম একটা দল। তারা ইরানের মতো একটা দেশ চেয়েছে, আফগানিস্তানের মতো একটা দেশ চেয়েছে। এটা হলো তাদের এতদিনকার মানে রাজনৈতিক তাত্ত্বিক অবস্থান। আর যখন তারা ঢাকায় আজকে পলিসি সামিট করছে, তারা বিদেশিদের বলতে চাচ্ছে যে তারা সোশ্যাল ডেমোক্রেট একটা দল হবে, তারা জনগণের সাথে কি কি অর্থনৈতিক কর্মসূচি দিবে। তাইলে এইখানে আমরা একটা দ্বৈততা দেখছি। একটা গ্রামের দিকে গত 50 বছর এক ধরনের তাত্ত্বিক অবস্থান নিয়ে তারা কাজ করেছে, এখন নির্বাচনের আগে তারা বিদেশিদের বা এখানকার থিঙ্ক ট্যাঙ্কে সাংবাদিকদের বলতে চাচ্ছে তারা অর্থনৈতিকভাবে কি রিফর্ম করবে। কিন্তু কেউ যদি প্রশ্ন করে যে তারা কি মৌলিক জায়গায়, তারা কি জনগণের সার্বভৌমত্বে আস্থাশীল, আস্থা ফিরে এসেছে, তারা কি নাকি তারা শরিয়া ভিত্তিক একটা রাষ্ট্র করতে চায়, এইটা হলো একটা মৌলিক প্রশ্ন, কিন্তু কেউ সেই প্রশ্ন করেনি। দ্বিতীয়ত, পলিসি সামিটে তারা মূলত যেটা জোর দিয়েছে সেটা হলো তারা সৎ লোকের শাসন চায়। দেখুন, এইটা খুবই হয়তো গুরুত্বপূর্ণ। বাংলাদেশে দুর্নীতিপূর্ণ একটা দেশ, সব জায়গায় এখানে দুর্নীতিগ্রস্ত, কিন্তু সমস্যাটা এই নয় যে কিছু মানুষ সৎ হলেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। গত 50 বছরের আগের তুলনায় এখন আমরা যদি বাংলাদেশের সিভিল প্রশাসনের বিভিন্ন দিকে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যে কোনো ধরনের প্রশাসনে চোখ বুলালে যারা সাংবাদিক, যারা গবেষক, তারা নিশ্চয়ই জানবেন যে, এবং জনগণও জানে, জামাত ইসলামেরও অনেক কর্মী সমর্থক সেই সব প্রশাসনে রয়েছেন। অর্থাৎ জামাত ইসলামী বা শরিয়া ভিত্তিক চিন্তাধারা পোষণ করেন, পক্ষপাত আছে এমন বিপুল মানুষ আমাদের প্রশাসনে রয়েছে। কিন্তু তাই বলে কি আমাদের প্রশাসন কম দুর্নীতিগ্রস্ত 50 বছর আগের তুলনায়, নাকি দুর্নীতি আসলে বেড়েছে? সেটা আমরা সবাই জানি যে আমাদের অফিসগুলোয় কাজ করতে গেলে জনগণকে কী ধরনের দুর্নীতির শিকার হতে হয়। তার মানে সমস্যাটা এই নয় যে কিছু সৎ লোক কোনো জায়গায় বসলেই সেটা দুর্নীতিমুক্ত হয়ে যায়। আসলে সমস্যাটা হলো একটা সিস্টেম বা ব্যবস্থা। দেখুন, শুধু সৎ লোক দিয়ে বাংলাদেশের সমস্যাগুলো মোটেই সমাধান করা যায় না। কীরকম, আমি কয়েকটা উদাহরণ দিই। ধরুন, বাংলাদেশের শ্রমজীবীরা, বাংলাদেশের লেবার সার্ভে অনুযায়ী এখন 6 কোটি লোক হলো শ্রমজীবী। এই শ্রমিকদের প্রয়োজন হলো মজুরি কাঠামো, একটা উন্নত মজুরি কাঠামো, জাতীয় ন্যূনতম মজুরি। এটা কোনো সৎ লোকের সমস্যা নয়, এটা হলো একটা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। বা বাংলাদেশের পুলিশ প্রশাসন,
যার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান হলো, বা বাংলাদেশের উপনিবেশিক রাষ্ট্র কাঠামো, এইগুলো আসলে ব্যবস্থাটাই, সিস্টেমটাই পুরো বদলাতে হবে। বা বাংলাদেশের কৃষকদের সমস্যা ভাবুন, কৃষকদের প্রধান সমস্যা হলো কৃষি উপকরণ তারা সময় মতো পায় না ন্যায্য মূল্যে, আবার উৎপাদিত পণ্যেরও ন্যায্য দাম পায় না। এই দুই সমস্যা, এগুলো সৎলোকজনিত সমস্যা নয়, এগুলো হলো ব্যবস্থাজনিত সমস্যা। ফলে জামাত যেটা বলছে, তারা এটা আসলে সমাজের মূল সমস্যাগুলো থেকে, এখন ভোটের মাঠে তারা এই সমস্যাগুলোর সমাধান করবে। যদিও সংস্কারের বিষয়টা তো উঠে চলেই আসে, সংস্কারের যে প্রক্রিয়া সেটিও তো এক ধরনের একটা চলমান প্রক্রিয়া, বিএনপির দিক থেকেও বলা হয়, জামায়াতের দিক থেকেও বলা হয়। তাদের মধ্যে কি আপনি আসলেই এই জিনিসগুলোর সংস্কার এবং পরিবর্তন করার স্পৃহাটা দেখতে পান কিনা? আমি যেটা দেখি, সংস্কারের কথাটা সবাই বলছে, কিন্তু কেউ কার্যত কিছু করছে না, বরং তারা জুলাই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতাই করেছে। আমি একটা উদাহরণ দিতে চাই সুনির্দিষ্টভাবে। দেখুন, জুলাই অভ্যুত্থানের একটা বড় শর্ত ছিল, বড় প্রতিশ্রুতি ছিল যে বাংলাদেশ হবে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে প্রচুর নারী রাস্তায় ছিল, তারা সরাসরি দিনে রাতে লড়াই করেছে এবং অনেক আহত হয়েছে। কিন্তু এবার যখন দেখলাম আমরা জামাত ইসলামী পলিসি সামিট করছে, কিন্তু কেউ কি তাদের জিজ্ঞেস করেছে তাদের প্রার্থী তালিকায় একজনও নারী নেই কেন? তারা কি ধরনের অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছে বা কি ধরনের পলিসি তারা দিতে চায়, এ থেকেই তো স্পষ্ট। এমনকি বিএনপিরও প্রার্থী তালিকায় 5 ভাগও নারী নেই। তাহলে এগুলো তো সরাসরি জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মীদের সাথে, সংগঠকদের সাথে একটা বিশ্বাসঘাতকতা। জি, আলতাফ পারভেজ, আপনার উদাহরণটা আমরা পেলাম। এখন আমরা আবারও একটু বিএনপি এবং জামায়াতের যে দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, আপনার প্রশ্নের প্রেক্ষিতেই তাদের কাছ থেকে একটু উত্তর নিব। আমরা প্রথমে যেতে চাই সালাউদ্দিন আইয়ুবীর কাছে। অনেকগুলো বিষয়ে উত্থাপন করেছেন আলতাফ পারভেজ, আপনি সংক্ষেপে যদি এগুলোর জবাব দেন। ধন্যবাদ। আমাদের সহ আলোচক খুব সুন্দরভাবে বেশ কিছু বিষয় উপস্থাপন করেছেন। তিনি প্রথমত বলেছেন বিএনপি এবং জামাতের যে স্ট্যান্ড অনেক ক্ষেত্রে একই রকম, পলিসি অনেক ক্ষেত্রে একই রকম। আমি বলবো যারা বাংলাদেশ পন্থী, যারা ফ্যাসিবাদ বিরোধী, যারা বাংলাদেশটাকে সত্যিকার অর্থেই উন্নত, সমৃদ্ধ এবং দুর্নীতি মুক্ত দেখতে চায়, তাদের চিন্তাগুলো একই ধরনের হওয়াটাই স্বাভাবিক এবং আমি এটাকে খুবই পজিটিভলি দেখি। উনি একজন বিশ্লেষক হিসেবে বিশ্লেষণে যদি যথার্থ এটা ফুটে ওঠে, এটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক দিক আমি মনে করি। দ্বিতীয়ত, তিনি কিছু বিষয়ে আমি মনে করি যে এইভাবে সরাসরি উপস্থাপন করেছেন যেটা আসলে এখানে রিলেটেবল ছিল না। তিনি বলেছেন অমুক দেশের মতো করে জামাত ইসলামী চায় দেশটাকে পরিচালনা করতে। বাস্তবতা তা নয়। আসলে বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ভিত্তিক এবং ইনসাফের একটি দেশ পরিচালনা করার কথা বলেন। ইনসাফ কি আসলে? ইনসাফ হলো আমরা যে কথাগুলো আমাদের সংবিধানে উল্লেখ করেছি এটাকে প্র্যাকটিক্যালি আসলে বাস্তবায়ন। বলা হয়েছে ল ইজ ইকুয়াল ফর অল, কিন্তু আমি দেখি, আমি বাংলাদেশ জামাত ইসলামী এবং 10 দলের পক্ষ থেকে গাজীপুর 4 কাপাসী আসনের একজন প্রার্থী, আমার কাছে একজন মানুষ আসে, এসে বলে যে ভাই, পুলিশের কাছে গেলে মামলা নিচ্ছে না, কিন্তু আমি ফোন দিলে পরক্ষণে পুলিশ এসে মামলা নিচ্ছে। অর্থাৎ নেতার কথায় পুলিশ এই মামলাটা নিচ্ছে, একজন সাধারণ মানুষের কথায় মামলাটা নিচ্ছে না। অর্থাৎ আইনের কাছে সবাই সমান সুবিধা পাচ্ছে না, সমান সুযোগটা পাচ্ছে না। একজন নেতার বাড়তি সুবিধা, নেতার বাড়তি প্রাপ্তি, নেতার বাড়তি প্রত্যাশা, এই যে সুযোগ, এইটা থেকে সমানভাবে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশ জামাত ইসলামী বলেছে। বাংলাদেশ জামাত ইসলামী তার ঘোষণায় স্পষ্ট করে উল্লেখ করেছে, কোন এমপি রাষ্ট্রীয় সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত সুদ মুক্ত যে ধরনের সুবিধাগুলো পেয়ে থাকে, বিভিন্ন ঋণের সুবিধাগুলো পেয়ে থাকে, এগুলো মুক্ত পাবে। যে প্লট বরাদ্দ থাকে সেটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হবে না বা এই সুযোগ থেকে এমপিরা বঞ্চিত হবে। যে শুল্কমুক্ত গাড়ির এমপিদের জন্য থাকে সেটা বাংলাদেশ জামাত ইসলামী পাবে না। এই কথাগুলো বলার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী চায় একটা ইনসাফ ভিত্তিক সমাজ। এখন যখনই ইনসাফ বলা হয়, এটা অ্যারাবিক টার্ম, এটা ইসলাম থেকে আসা টার্ম, আপনি এটাকে রিলেট করছেন হলো অমুক দেশের সাথে তমুক দেশের সাথে, না, এটা তো বাংলাদেশের সংবিধানের মানে রিলেটেড বিষয়। বাংলাদেশের সংবিধানের মূল কথাই এটা যে সবাই সমান অধিকার পাবে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তো এখন এটা পাচ্ছে না। তিনি খুব চমৎকার ভাবে বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী সহ আসলে রাজনৈতিক দলগুলো নারীদেরকে ঐক্যবদ্ধ করতে পারেনি। আপনি জানেন বাংলাদেশ জামাত ইসলামী সুশৃঙ্খল, সুন্দর এবং গণতন্ত্র চর্চাকারী একটা দল। বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তার তৃণমূলের যে কর্মী রয়েছে তাদের কাছ থেকে ভোট গ্রহণ করে। এই ভোটের ভিত্তিতে যিনি এখানে সর্বোচ্চ ভোট পাবেন, বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে। এবং বাংলাদেশ জামাত ইসলামী কিছু নীতিগত স্ট্র্যাটেজি আছে, নীতির ভিত্তিতে যিনি নৈতিক দিক থেকে উন্নত, তাকওয়াবান, এই বিষয়গুলো বাছাই করে তাকে প্রার্থী ঠিক করা হয়।
বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদের প্রত্যাশা এবং তাদের ভোটের ভিত্তিতে, মতামতের ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখানে বিবেচনা করা হয়নি কে কোন ধর্মের। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর একজন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থীও রয়েছে। বিবেচনা করা হয়নি তিনি কোন লিঙ্গের, তিনি পুরুষ নাকি নারী, সেই বিবেচনা থেকে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী ঠিক করেছে। এখানে আলাদা করে আপনি যদি এটা করতে চান, আমি বলবো আপনি বৈষম্য করছেন চিন্তার জায়গা থেকে। আপনি এই বাংলাদেশ জামাত ইসলামের যে সুন্দর প্রক্রিয়া, এটাকে আসলে না জেনে বিরোধিতা করছেন, অথবা জেনেও আপনি এড়িয়ে যাচ্ছেন এই জায়গা থেকে। আরেকটা বিষয় হলো, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী পলিসি রেগুলেশনের মধ্য দিয়ে বাংলাদেশের যে রূপরেখা পেশ করেছে, আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে যদি নারীর জন্য যে কাজগুলো করার কথা ছিল সেগুলো না থাকতো, তাহলে আপনি প্রশ্ন তুলতে পারেন। সুন্দর করে স্পেসিফিক্যালি নারীর জন্য কথা বলেছেন। সমস্যা হলো বাংলাদেশ জামাত ইসলামী যখন নারীর জন্য কথা বলে, তখন কিছু ব্যক্তি কেন যেন আশ্চর্য হয়ে যায়, আহারে জামাত ইসলামী আবার নারীর জন্য কাজগুলো করবে? জামাত ইসলামী তো নারীদেরকে ঘরে আটকে রাখার কথা, কিন্তু বাইরে আসার কথা কেন বলে, বা নারীদের কল্যাণের কথা কেন বলবে? জামাত ইসলামী সম্মানিত আমির বলেছেন যে সকল নারী কর্মজীবী তাদের জন্য কর্মঘণ্টা 5 ঘন্টা করা হবে। পরের দিনই একবারে হইহুল্লোড় পড়ে গেল যে তাহলে নারীরা চাকরি পাবে না, নারীরা বঞ্চিত হবে, নারীদেরকে দুর্বল ভাবা হচ্ছে, নারীদেরকে বঞ্চিত করার জন্য এটা করা হচ্ছে। না, এটা যৌক্তিক। একজন মা যে কষ্ট করে তার ঘরে, একজন বাবা ঘরে সে কষ্ট আসলে করে না। সুতরাং ঘর বাইরে মিলে যদি কর্মঘণ্টা হিসাব করেন, তাহলে একজন নারী পুরুষের চেয়ে দ্বিগুণ কর্মঘণ্টা তার জীবনে ব্যয় করে থাকে। আচ্ছা, এই সমালোচনার পর আপনারা কি এরকম সিদ্ধান্ত থেকে সরে এসেছেন? আমি অবশ্য অনেকদিন পর শুনলাম এই যে 5 ঘন্টার কর্মঘণ্টার বিষয়টা, এটা থেকে কি সরে এসেছেন? আমি পরবর্তী অবশ্য আপনাদের কোনো নেতাদের কাছ থেকে শুনিনি এই কথাটার। একটু বলেন। এই যে 5 ঘন্টা কর্মঘণ্টার কথা যেটা বললেন, এটা তো সেই সমালোচনার যে কথাটা বলছিলেন, এরপরে আবার আপনাদের খুব একটা এটা নিয়ে কথা ছিল না, আপনারা কি এটা থেকে সরে এসেছেন? নিঃসন্দেহে নয়। আপনি মানে আপনার ক্ষমতা সেটা করবেন। সবসময় বলা হচ্ছে, আমাদের উপর এই বিষয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে জামাত ইসলামীর পক্ষ থেকে আবারও সেই বিষয়গুলোকে ক্ল্যারিফাই করা হয়েছে। এটা ছিল, আছে, আশা করি জামাত ইসলামী সেটা রাখবে। এবং আপনাদের মনে হয় এটা অবশ্য মনে হওয়ার কিছু নয়, আপনারা এনে কোনো গবেষণা করেছেন যে এই দেশের কর্মজীবী নারীরা কি চায়? নিঃসন্দেহে এটা নিয়ে গবেষণা নয় শুধু, যথাযথ মানে স্ট্যাটিস্টিক্স কালেকশন করে, নারীদের তথ্য নিয়ে, নারীদের কাছ থেকে সে প্রত্যাশাটা নিয়ে আজকে নারীদের যে উপস্থাপনা হয়েছে, সেখানে যদি আপনি দেখেন নারীরা নিজেরা সেখানে অংশগ্রহণ করেছে, পলিসি ডায়ালগে অংশগ্রহণ করে তার মতামতগুলো পেশ করেছে, নারীদের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, নারীদের থেকে তথ্য নিয়ে কখনো সুযোগ হলে আপনার এই গবেষণার বিষয় নিয়ে আরো বিস্তারিত আমার একটু জানারও ইচ্ছা আছে, আমি একটু যেতে চাই। আজকে অবশ্যই সম্ভব না, আমরা একটু ব্যারিস্টার আবু সাইমের কাছে যেতে চাই। যা যা আলোচনা হলো তার প্রেক্ষিতে আপনার অবস্থান। যে কথাটি আমাকে বলতে হয় সেটি হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি দল যেটা হচ্ছে গোটা বাংলাদেশকে ধারণ করে। এখন বাংলাদেশের জনগণের কথা যদি বলি, তাহলে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি, গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ধারণ করবার মতো একটা দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো বিএনপি যেটি চাচ্ছে সেটি হচ্ছে একটা ইনক্লুসিভ হারমোনিয়াস নেশন তৈরি করবার জন্য, এবং সেটার জন্য আমরা ইতোমধ্যে আমাদের 31 দফা উত্থাপন করেছি, এবং ছোট ছোট করে আমাদের বিভিন্ন কর্মসূচি, আমাদের বিভিন্ন পদক্ষেপগুলোর কথা আমরা বলছি। সেই জায়গাটাতে আমাদের চেয়ারম্যান যেটি বলেছেন যে প্রত্যেকটা মানুষ, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, প্রত্যেকের জন্য আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব। অর্থাৎ বিএনপির ইচ্ছেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা হারমোনিয়াস বাংলাদেশ, যেখানটাতে প্রত্যেকে তাদের নিরাপত্তাটা পাবে এবং প্রত্যেকের অধিকারটা বাস্তবায়িত হবে। কারণ অধিকারের প্রশ্নটা যখন আসে, তখন নারী, পুরুষ এবং আমি যেটা বললাম যে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের অধিকারের যে জায়গাটা, সেই জায়গাটাকে নিশ্চিত করবার জন্য বিএনপি প্রতিশ্রুতিপত্র, এবং আমাদের চেয়ারম্যান বারবার এই কথাগুলো বলেছেন। বিশেষ করে 5ই আগস্টের পরে যখন একটা স্পেস তৈরি হয়েছে, যেখানটাতে রাজনৈতিক দলগুলো তাদের যে আশা আকাঙ্ক্ষার কথা, তাদের যে প্রতিশ্রুতির কথা, সেগুলো তুলে ধরতে পারছে, রাজনীতিটা সঠিকভাবে করতে পারছে এবং মানুষের কাছাকাছি যাচ্ছে। ঠিক সেই সময়টাতে জনগণকে কাছে নিয়ে জনগণের ইচ্ছে আকাঙ্ক্ষার বিষয়টাকে আপনার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএনপি কিন্তু তার পলিসিগুলো নির্ধারণ করছে, এবং যে কারণে আমরা গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছি। আমরা স্বাস্থ্যের কথা সামনে নিয়ে এসেছি, যেন প্রত্যেকে স্বাস্থ্য নিরাপত্তাটা পায়। আমরা এডুকেশনের উপরে কথা বলেছি, অর্থনীতির উপরে কথা বলেছি, কিভাবে বেকার সমস্যার সমাধান করব, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোকপাত করেছি।
অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন অনেক কাজের সুযোগ তৈরি হবে। যেই জায়গাটাতে হচ্ছে আপনি এখন একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনার একটা নীতির কথা বলছেন, কৌশলের কথা বলছেন, সেটা বিস্তারিতভাবে যখন আমরা বাস্তবায়ন করতে যাব নিশ্চয়ই সেখানে আরও অনেক আলোচনা আসবে, আরও অনেক কথা আসবে। দেখেন, বিএনপি জন্মগতভাবেই কিন্তু একটা উদারপন্থী দল এবং জনগণের চাওয়া পাওয়াটাকে তারা বাস্তবায়ন করবার জন্য, জনগণের চাওয়া পাওয়ার সাথে চলবার জন্যে ঠিক সেইভাবে তৈরি একটা দল। আপনি খেয়াল করে থাকবেন যে বিএনপির জন্মের সাথে সাথে এদেশের গণতন্ত্রের একটা সম্পর্ক আছে। এদেশের মানুষ যেটা চায়নি সেটাও বিএনপি কিন্তু বাস্তবায়ন করেছে। যেমন আমরা গণতন্ত্রের কথা বললাম, অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের কথা, তারপর সংবাদপত্রের স্বাধীনতার বিষয়, বিচার বিভাগের স্বাধীনতার বিষয়, একটা মুক্ত অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা, সেই যে আপনার 80-র দশক থেকে শুরু হলে সে যাত্রাটা কিন্তু অব্যাহত থেকেছে। এবং সেই জায়গাটা আপনি খেয়াল করেছেন আমাদের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন তিনি রাজনীতিতে সফলতার সাথে সরকার গঠন করেছেন, সেখানে প্রেসিডেন্সিয়ালের পরিবর্তে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাও আমরা কিন্তু সেটা বাস্তবায়িত করেছি। এই সমস্ত কিছুর পেছনে উদ্দেশ্যটা হচ্ছে জনগণ যেন ভালো থাকে, সেখানে একজন গরিব এবং একজন ধনী যেন পার্থক্য থাকবে না। আজকে আমাদের চেয়ারম্যান একটা বক্তব্যে বলেছেন যে দালানে যে মানুষগুলো থাকে তারা যে সুবিধাগুলো পায় ঠিক সেই সুবিধাগুলো বস্তিতে যারা থাকে, রাস্তায় যারা থাকে তারাও পাবে। অর্থাৎ তাদের অর্থনৈতিকভাবে শিক্ষার দিক থেকে, খাদ্যের দিক থেকে, পোশাকের দিক থেকে কোনো দিক থেকে তারা বঞ্চিত হবে না। আমরা এমনই একটা পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলবার স্বপ্ন শুধু দেখছি তা না, তিনি পরিকল্পনার কথা বলেছেন আমাদের চেয়ারম্যান, এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবার জন্য ছোট ছোট করে যে প্রস্তাবগুলো, ছোট ছোট করে যে তথ্যগুলো সামনে দেয়া দরকার সেগুলো আমরা দিচ্ছি। যার জন্যে আমরা কিন্তু বলেছি যে স্বাস্থ্য খাতে আমরা জিডিপির অন্তত 5%-এর ওপর ব্যয় করা হবে। শিক্ষার ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের বিষয়গুলো আমরা করব, যেটা অতীতে হয়েছে সে জায়গাটাও একটুখানি রেফারেন্স হিসেবে টানা দরকার। বাংলাদেশে কিন্তু প্রথম নকলমুক্ত পরিবেশে আপনার যে পরীক্ষা, পাবলিক পরীক্ষা হয়, সেটা বিএনপির আমলেই হয়েছে। ঠিক আমরা অতীতের গুণগান করতে চাচ্ছি না, কিন্তু ভবিষ্যতে যেই কাজগুলো করব সেই কাজগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা ফোকাস করেছি। এবং খুব বিশেষভাবে আপনি দেখবেন যে বাংলাদেশের অনেক দল তাদের পলিসির কথা যখন বলে সেই জায়গাটাতে মানবাধিকারের কথা সুনির্দিষ্টভাবে হয়তো বলে না, আইনের শাসনের কথা সুনির্দিষ্টভাবে বলে না, কিন্তু আমরা কিন্তু আমাদের 31 দফার 14 নম্বর দফাতে দেখবেন সেখানে মানবাধিকার, আইনের শাসনের কথা আমরা বলেছি। কীভাবে প্রত্যেকটা মানুষ যেন নিরাপদ থাকে। আরেকটা বিষয়, আমরা কিন্তু পরিবেশ নিয়ে কাজ করছি, আমরা প্রাণী নিয়ে কাজ করছি, এবং পরিবেশটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকির একটা ব্যাপার, সেটা গোটা বৈশ্বিক কারণে। সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করছি, প্রাণীর ক্ষেত্রে আমরা অ্যাড্রেস করছি। অর্থাৎ প্রত্যেকটা মানুষ এবং এদেশে যারা অবস্থান করছে তারা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে সেই জায়গাটাকে আমরা ফোকাস করছি। সুতরাং বিএনপি মোটামুটিভাবে জনগণের খুব কাছের যে একটা দল, এই বিষয়ে আমার মনে হয় সন্দেহ করবার মতো আজকের দিনে এসে আর কোনো অবস্থা নেই। এবং সেই কারণে পরিবেশের কথা বলছিলেন, আমি যদি খুব এক লাইনে একদম সংক্ষেপে যদি একটু জানতে চাই, আমার যতটুকু মনে পড়ে বিএনপি সব শেষ ক্ষমতার সময় আপনারা পলিথিনকে অলমোস্ট শূন্যের কোটায় নিয়ে আনার একটা মোটামুটি ঘটনা আমরা দেখেছিলাম, কিন্তু এবারের কোনো প্ল্যানিং এর মধ্যে আমরা এই বিষয়টা খুঁজে পাচ্ছি না কেন? ব্যারিস্টার আবু সাইমকে শুনতে পেয়েছেন কিনা আমাকে? আচ্ছা, আমরা একটু হাসিব আল ইসলামের কাছে যেতে চাই। প্রথমে হাসিব, একটু দুঃখিত বলে নিচ্ছি, একটু দেরি হয়ে গেল হাসিবের কাছে আসতে, কিন্তু আমরা অন্য আরেকটা বিষয়ে যাচ্ছি। সেটি হচ্ছে হাসিব আল ইসলাম অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে প্ল্যাটফর্মটি, তারা গতকাল একটি প্রেস কনফারেন্স করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ঋণ খেলাপি এবং ডুয়েল সিটিজেন প্রার্থীদের এই নির্বাচনে প্রার্থিতার করার বিষয়, এবং তারা এটাও বলেছিল যে ইসি দুটো দলের দিকেই ঝুঁকে গেছে। আপনাদের আলটিমেটাম তো শেষ হয়েছে দুপুর নাগাদ, এখনকার পরিস্থিতিটা কি, আপনাদের অবস্থান কি এই মুহূর্তে? আমরা যে আমাদের যে অবস্থানটা ছিল, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, 45 প্রার্থীকে কিন্তু আটকানো যায়নি আসলে ঋণ খেলাপির দায়ে। আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে ঋণ খেলাপি রয়েছে এবং দ্বৈত নাগরিকত্ব রয়েছে, এদের ব্যাপারে আসলে ইসি যে সমাধানটা দিয়েছে তা কখনোই যৌক্তিক নয়। আপনি বাইরের দেশের একজন নাগরিককে বাংলাদেশের গুরুত্বপূর্ণ, ধরেন আজকে যদি কেউ এমপি ইলেকশন করে, সে মন্ত্রী হতে পারে ভবিষ্যতে, তো তার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে তার কিন্তু এই রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের প্রতি পূর্ণ আনুগত্য নেই।
এখন বাংলাদেশ সরকারের কাছে গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় হতে পারে সার্বভৌমত্ব সংশ্লিষ্ট এবং পররাষ্ট্র সম্পর্কিত অনেক গোপনীয় নথি কিন্তু সরকারের কাছে থাকে। তো সেই জায়গা থেকে অন্য একটি দেশের নাগরিকত্ব থাকলে ওই দেশের প্রতিও তার তো আনুগত্যটা প্রকাশ করতে হয়েছে। তো এই জায়গাটাতে আমার রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ঝুঁকি কিন্তু আমাদের পড়তে হয়। তো এই বিষয়টা আসলে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করেই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ জানিয়েছে। এছাড়াও গণপ্রতিনিধিত্ব আদেশ রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন তার যে নিরপেক্ষতা রয়েছে তার সেই নিরপেক্ষতা দ্বারা ধরে রাখতে পারেনি। তার আইনের যে সমতা আমরা আশা করেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা পাবো, সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আওয়ামী দুঃশাসন আমলে কিভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়তো বা আবারও এই নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে শুরু হলো কিনা, সেই একটা আশঙ্কার জায়গা কিন্তু আমরা সবসময় লক্ষ্য করতে পারছি। তো নির্বাচন কমিশনকে আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম যাদের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি রয়েছে তাদেরকে আসলে বাংলাদেশে আমরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়াটা সম্পূর্ণরূপে অযৌক্তিক। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আদালতে লোকজন জড়ো করে শুনানি স্থগিত করা হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশন ঘেরাও করা হয়েছে। দেখুন আসলে নির্বাচন কমিশন ঘেরাও করে কোন ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত বাস্তবায়ন করাটা আসলে কোনো সুন্দর বাংলাদেশের স্থিতিশীল বাংলাদেশের বার্তা দেয় না। এটি আসলে সুস্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার তো যেই পক্ষই আসলে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা কিংবা নিজেদের ক্ষমতার একটা অপব্যবহার করা কিংবা মাসেল পাওয়ারের মাধ্যমে আমরাই ক্ষমতায় আসছি এই ধরনের একটা বার্তা দেওয়া কিংবা পুলিশ প্রশাসন সমস্ত কিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে, জনগণের মাঝে একটা ভীতির সঞ্চার করে যদি কেউ আসলে ক্ষমতায় আসতে চায়, আমার মনে হয় যে এটা তাদের আসলে ভুল পদক্ষেপ হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে আসলে শাকসুদি নির্বাচন ছিল, সেই নির্বাচন কিভাবে স্থগিত করে দেওয়া হয়েছে। আমরা যেটা চেয়েছিলাম যে গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরায়ণ, এই গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরায়ণে পদে পদে যারা বাধাগ্রস্ত করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বড় রাজনৈতিক দলগুলো, জামাতেরও একজন রয়েছেন যার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, এছাড়া বিএনপির একটা বিশাল সংখ্যক যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। এই জায়গা থেকে দলগুলোর আসলে অনেক বেশি স্ট্র্যাটেজিক হওয়ার প্রয়োজন ছিল। তারা আসলে কেন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে তাদেরকে আসলে কেন নমিনেশন দিয়েছে সেটাও আমাদের কাছে যথেষ্ট ক্লিয়ার না। তো এই বিষয়টাতে দেখুন আপনি যদি আসলে যাদের ঋণ খেলাপি রয়েছে তারা তো ঋণ খেলাপি গুলো করেছে, তো সেই জায়গা থেকে আপনি ঋণ খেলাপিদেরকেই মনোনয়ন দিচ্ছেন। তারা এমপি হওয়ার পরে তারা তো ঋণগুলো পরিশোধ করবে, জনগণের কাছ থেকে হয়তো চাঁদা তুলবে, টেন্ডারবাজি করবে কিংবা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেই তারা ঋণ পরিশোধ করবে, হয়তো করতে পারে, না হলে তারা দেখা যাবে যে আরো বেশি ঋণ নিয়ে সেগুলো আবার খেলাপি করছে। তো এই যে এক ধরনের রাজনৈতিক অপব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের যে চর্চাটা ছিল, এই চর্চা কি আবার ফিরে আসছে কিনা সেই একটা শঙ্কার জায়গায় কিন্তু রয়ে যায়। আমরা আমাদের জায়গা থেকে খুবই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং আমরা এই বার্তাটাই আমরা দিতে চাই এবং আমরা সারা দেশে কিন্তু আমাদের নেতাকর্মীদের প্রতি সুস্পষ্টভাবে বার্তা দিয়ে দিয়েছি যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদেরকে আমরা কখনোই কোনো সমর্থন আমরা দিতে পারি না এবং আমরা জনগণের জনসচেতনতামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে ভোট দেওয়ার প্রতি আমরা জনগণকে নিরুৎসাহিত করব। আর নির্বাচন কমিশন যে তার নিরপেক্ষতা হারিয়েছে এই ব্যাপারটা খুবই সুস্পষ্ট। তারা বড় যে দুইটি দল রয়েছে জামাত এবং বিএনপি, তো আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের প্রতি অনেকটা ঝুঁকে পড়েছে। তাদের যে আইন রয়েছে তারা আইনকে অমান্য করে দেখা যাচ্ছে যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসতে যাচ্ছে ক্ষমতার আসলে রন্ধ্রে আমাদের প্রশাসনের যে রন্ধ্রে আসলে দাসত্ব এবং গোলামের যে শৃঙ্খলটা রয়ে গেছে সেই শৃঙ্খলে আবারও তারা বন্দী হতে যাচ্ছে। তারা এখন পর্যন্ত রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে, তারা কখনোই দেশের আইনের জন্য কিংবা দেশের জনগণের পক্ষে এবং দেশের কল্যাণের জন্য তারা কাজ করছে না। সুতরাং এই আমলাদেরকেও কিন্তু একটা সংস্কারের মধ্যে নিয়ে আসার প্রয়োজন ছিল, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সেটাও করতে পারিনি। আমরা বাংলাদেশে বারবারই দেখি যে বিভিন্ন সময় আন্দোলন হয়, মানুষজন মুক্তি সংগ্রামে দেয়, মানুষ শহীদদের এত রক্ত, এই রক্তের আসলে পূর্ণ মর্যাদাটা কখনোই আসলে পায় না। তো আমরা বাংলাদেশ পন্থার যে রাজনীতির কথা বলছি, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আর কোনো ভিনদেশী কোনো এজেন্ডা বাংলাদেশের রাজনীতিতে বাস্তবায়ন হবে না, বাংলাদেশ পন্থীরাই বাংলাদেশের রাজনীতি করার সুযোগটা পাবে। তো সেই জায়গা থেকে আমাদের কেন যেন মনে হচ্ছে যে আসলে এই জায়গাটা থেকে আমরা অনেক বেশি সরে যাচ্ছি। কেননা ভৌগোলিক অবস্থানগত জায়গা থেকেও যদি বলি তাহলে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ কিন্তু বর্তমানে এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, এটি কিন্তু পূর্বেও ছিল। তো এই জায়গাটাতে আসলে অনেক বিদেশি শক্তির তাদের কিন্তু একটা নজর কিন্তু বাংলাদেশের দিকে রয়েছে। তো সেই জায়গা থেকেও আমাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার কথা চিন্তা করে হলেও যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের এই নাগরিকত্ব বৈধতা দেওয়ার
তাদের মনোনয়নকে বৈধতা দেওয়াটা সম্পূর্ণই অযৌক্তিক। এছাড়া অনেক সময় অনেক ধরনের যুক্তি উপস্থাপন করা হয় যে এত বছর তাদের উপর জুলুম নির্যাতন হয়েছে, যার কারণে তাদের বাইরের নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনাদের উপর জুলুম নির্যাতন হয়েছিল, সেই দিক থেকে আমরা বিবেচনা করতে চাই, কিন্তু যে 1.5 বছর সময়টা রয়ে গেছে, সেই 1.5 বছরের মধ্যে আপনি আপনার দ্বৈত নাগরিকত্বে বাইরের যে দেশের আপনি নাগরিক ছিলেন সেটা কেন প্রত্যাহার করছেন না? আমরা দেখতে পাই যে বাংলাদেশে যারা ইলেকশন করতে আসে, অতিথি পাখির মতো তারা নির্বাচন করতে আসে, তারা বাংলাদেশের এমপি হয়, এমপি হওয়ার পরে তাদের সন্তানদেরকে আমরা দেখতে পাই বাইরের কোনো দেশে, ইউরোপ কিংবা আমেরিকার কোনো দেশে তাদের নাগরিকত্ব দিয়ে রাখে এবং দেশের সম্পদগুলো তারা বাইরের দেশে পাচার করে। তো এই ধরনের যদি রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে বিদ্যমান থাকে, তাহলে এত শহীদের আসলে এত আত্মত্যাগের এই যে শিক্ষার্থী জনতার যে রক্ত, সেই রক্তের আসলে মূল্য কোথায়? তো আমরা এখন যেটা মনে করছি যে জনগণ আসলে সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে, তার নৈতিকতা হারিয়েছে। হাসিব, আপনার মেসেজটা পরিষ্কার। যেতে চাই ব্যারিস্টার আবু সাইমের কাছে। সেটি হচ্ছে ঋণ খেলাপি নিয়ে প্রশ্ন আপনি শুনছিলেন হাসিব আল ইসলাম আমাদের বিরতির আগে তিনি যা যা বলছিলেন। প্রশ্নটা হচ্ছে ক্ষমতায় না থেকে আপনাদেরই ঋণ খেলাপি যে 45 জনের কথা বলা হচ্ছে, তার মধ্যে বিএনপির হচ্ছে কতজন? 14 জন। যারা উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে যে 30 জন হয়েছেন তাদের মধ্যে বিএনপির 14 জন। ক্ষমতায় না থেকেই আপনারা ঋণ খেলাপি, ক্ষমতায় আসলে বিএনপির কেউ ঋণ খেলাপি হবে না, এর নিশ্চয়তা কোথায়? সেটা ক্ষমতায় আসলেই তখন বোঝা যাবে। বিএনপি ঠিক যেভাবে দেশটা চালাতে চাচ্ছে, যেভাবে তার প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, নীতি এবং কৌশল বলছে, ঠিক জনগণের চাহিদাটাকে পূরণ করে সেটা করবার জন্যে, এবং আমাদের চেয়ারম্যান বারবারই এটা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অনেকেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি এবং দুর্নীতি যেন না হয় সেই বিষয়ে কিন্তু সত্যিকার অর্থে আমরা আন্তরিক। এখন কথা হচ্ছে যে যখন সরকারে যাবে তখন যেন এই দুর্নীতি না হয়, ঋণ খেলাপিরা আর ঋণ এইভাবে খেলাপি না করতে পারে, সেটার বিষয়ে অবশ্যই বিএনপি আপনার খেয়াল রাখবে এবং এই বিষয়ে কার্যকর ব্যবস্থাও গ্রহণ করবে। নির্বাচন কমিশন যাদেরকে ঋণ খেলাপি থাকা সত্ত্বেও কিংবা যে প্রক্রিয়া তাদেরকে দিয়েছে সেটা নিশ্চয় আইন যাচাই বাছাই করে দিয়েছে। আমি মনে করি না যে নির্বাচন কমিশন আইনের ব্যত্যয় ঘটিয়ে সেটা করেছে। সুতরাং নির্বাচনে আগে পরে কি অবস্থাটা তৈরি হবে সেটা আমাদের প্রতিশ্রুতির সাথে ভবিষ্যতে আমরা কিভাবে কাজ করব সেটার উপরেই দেখা যাবে। আমরা একটু জামায়াতের কাছে যেতে চাই। সালাউদ্দিন আইয়ুবী, ঋণ খেলাপির দায় থাকলেও আপনাদেরও 2 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। আপনারা যে স্বচ্ছ পলিসির কথা বলেন, তার সাথে ঋণ খেলাপি প্রার্থী থাকা কি সাংঘর্ষিক কিনা? আরেকটা হচ্ছে আওয়ামী লীগের সময় আমরা জানতাম জামায়াত খুব চাপে আছে, তারপরেও সে সময় আপনারা ঋণ পেয়েছেন এবং ঋণ পেয়ে সেটা খেলাপিও করেছেন। উপরে চাপ থাকলেও আড়ালে কি কিছুটা চাপ কম ছিল কিনা তাহলে? আমার বলতে হবে আপনার কথা যে আমি আপনাকে প্রশ্নটা আরেকবার করি, আপনাদেরও 2 জন ঋণ খেলাপি প্রার্থী যারা বৈধ হয়েছেন তারা থাকবেন। কথা হচ্ছে আপনারা স্বচ্ছ পলিসির কথা বলেন, কিন্তু আপনাদেরও ঋণ খেলাপি প্রার্থী আছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আপনারা ঋণ পেয়েছেন, আবার সেটা খেলাপিও করেছেন। উপরের চাপ থাকলেও আড়ালে কিছুটা কম ছিল কিনা চাপ? ঋণ খেলাপি প্রার্থী ছিল, খেলাপি করা হতো। আপনি জামাত ইসলামের কোন ঋণ খেলাপি প্রার্থী নেই, এটা হলো 2 জন। জামাত ইসলাম যে এখন পর্যন্ত যে প্রার্থী আছে তাদের মধ্যে কেউ ঋণ খেলাপি নেই, এটা হলো প্রথম তথ্য। দ্বিতীয় হলো আপনাদের যে 2 জন প্রার্থী ছিলেন 82 জনের মধ্যে আপিলে টিকেছেন যে 15 জন, তাদের মধ্যে যে 2 জন তাদের বিষয়ে ঋণ খেলাপির মধ্যে 2 জন প্রার্থী আছে না, জামাত ইসলামের ঋণ খেলাপি কোনো প্রার্থী নেই। আপনি তথ্যটি যাচাই করতে পারেন। আপনাদের 82 জনের মধ্যে আপিলে টিকেছেন যারা, যে 15 জন, সেই 15 জনের মধ্যে আপনাদের 2 জন, ইসলামী আন্দোলনের 2 জন, জাতীয় পার্টির 1 জন, গণ অধিকারের 1 জন, লেবার পার্টির 1 জন, এলডিপির 1 জন, স্বতন্ত্র প্রার্থী 7 জন। ইসলামী আন্দোলনের আপনি সেটা ভেরিফাই করে দেখতে পারেন। অন্যদের বিষয়টি নিয়ে আমি ডিফেন্ড করবো না, কিন্তু আমারটা নিয়ে আমি করতে পারি, কারণ এই তথ্যটুকু জামাত ইসলামের পক্ষে কোনো ঋণ খেলাপি প্রার্থী নেই। আচ্ছা, আপনাকে তাহলে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে 47টি আসন, সেই 47 আসনের বন্টনের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত ফাইনাল হবে কখন? এটা 47টি আসনে বাংলাদেশ জামাত ইসলামী যাদেরকে প্রার্থী করার কথা ছিল, মূলত এই 47টা আসনই ফাঁকা রাখা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য। আপনারা জানেন আজকে যেটা 10 দলের জোট, সেটা 11 দলের জোট ছিল। 11 দলের জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নিজেদের মতো নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যে কারণে এই জোটে যুক্ত হয়নি। জোট বা রাজনৈতিক সমঝোতা যেভাবে বলেন,
এখানে বাংলাদেশ জামাত ইসলামী সবার সাথে পরামর্শ করে কথা বলে ইতিমধ্যে এটার ভাগাভাগি হয়েছে, এবং ইতিমধ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী সহ সংশ্লিষ্ট যে সকল প্রার্থীর জন্য, যে সকল দলের জন্য, যে সকল ব্যক্তির জন্য কনফার্ম করা হয়েছে, এই সকল প্রার্থীরা প্রত্যাহার করেছেন এবং যাদের থাকার কথা তারা রেখে মোটামুটি আজকে চূড়ান্ত হয়েছে যে কারা কারা চূড়ান্ত ভাবে জোটের বা সমঝোতার ভিত্তিতে দলে প্রার্থী হচ্ছে, এটা চূড়ান্ত হয়েছে। আগামীকাল হয়তো আনুষ্ঠানিকভাবে এটার একটা তালিকাও আমরাও জানতে পারবো, আশা করি এর আগে আপনারা হয়তো আনুষ্ঠানিকভাবে জেনেছেন। আচ্ছা, আজকে পর্যন্ত এটা নিয়ে কোনো ধরনের জটিলতার সংবাদ আমাদের কাছে নেই। এটা আসলে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি কেন্দ্রীয় অফিস থেকে এখনো করা হয়নি। এইগুলো আমার কাছে তথ্য। জি, আপনাকে ধন্যবাদ। আলতাফ পারভেজের কাছে যেতে চাই। ঋণ খেলাপি প্রার্থী এবং আচরণবিধি লঙ্ঘন, ও এটাও একটা বিষয়, সেটি হচ্ছে এই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছে প্রায় সবগুলো দলের প্রার্থীরাই, এবং সবাইকেই নোটিশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ঋণ খেলাপিরও যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে সংখ্যায় যেটা কম হোক বা বেশি হোক, মানুষের আস্থার একটি জায়গা আছে। 24 পরবর্তী বাংলাদেশে বহু কাঙ্ক্ষিত এই নির্বাচনের প্রার্থীদের সততা এবং তাদের সততা প্রশ্নবিদ্ধ না হওয়ার যে বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা ছিল, এবং দলগুলোই নমিনেশনও দিয়েছে। আপনি হাসিবুল ইসলামের কথাও শুনছিলেন, আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখুন, ঋণ খেলাপি হওয়া তো একটা চরম দুর্নীতি। আজকেও আমি পত্রিকায় দেখেছি ঋণ খেলাপি হওয়ার কারণে বা ঋণ খেলাপিরা লুট করার কারণে 13টি জাতীয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আপনি এও জানেন যে 5টি ব্যাংক প্রায় দেউলিয়া হওয়ার মুখে সেগুলো একত্রিত করা হয়েছে, এবং সেগুলার গ্রাহকদের বলে দেওয়া হয়েছে গত 2 বছরের জন্য কোনো মুনাফা পাবে না। তাহলে এই যে মুনাফা না পাওয়া, এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়া, এইটা তো একটা দুর্নীতির ফল। ভুক্তভোগী হচ্ছে জনগণ, কিন্তু অন্যায়টা করেছে এই ঋণ খেলাপিরা। এবং একটু আগে আমি বলেছি যে যারা নির্বাচনী প্রধান প্রতিদ্বন্দ্বী দল, তারা সবাই একই ধরনের অর্থনৈতিক নীতি আদর্শ অনুসারী। সেই কারণে দেখবেন বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম বা এমনকি স্বতন্ত্র ছোট দল, সব দলে ঋণ খেলাপি রয়েছে। এবং দুর্ভাগ্যের ব্যাপার হলো দলগুলো তাদের মনোনয়ন দিয়েছে এবং তাদের অনেককে নির্বাচন কমিশনও মানে ভোট যুদ্ধে অনুমতি দিয়ে দিয়েছে। আমি যে বলছিলাম যে গণ অভ্যুত্থান বেহাত হয়ে গেছে, তার একটা নমুনা হলো, স্পষ্ট প্রমাণ হলো এই ঋণ খেলাপিদের নির্বাচনে মনোনয়ন দেয়া এবং তাদের নির্বাচনে ভোট করতে দেয়া। দ্বিতীয়ত যে দ্বৈত নাগরিকত্বের কথাটা বলেছেন আমার একজন সহ আলোচক, দেখুন এটা তো অনেক আগে এই ঘটনাটা ঘটে গেছে। গত 17 মাস আগে যখন গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের পরে ছাত্রনেতারাই যাদের সরকার গঠন করতে ডেকে এনেছেন, সরকার গঠন করতে দিয়েছেন, সেই সরকারের অনেকেও তো পত্রিকার তথ্য অনুযায়ী দ্বৈত নাগরিক ছিলেন বা অন্য দেশের নাগরিক ছিলেন। তো তাদের সরকারি নথিপত্র দেখতে দেওয়া হয়েছে, আর এখন নতুন পার্লামেন্টের সদস্যদের দেখতে দিলে তো অন্যায় হবে। দুটোই তো আসলে অন্যায়, কিন্তু আগের অন্যায়ের কথা আমরা জোরে সোরে বলিনি কেন? ফলে ট্রেন যখন ছেড়ে দিয়েছে তখন সেকল ট্রেনে তো আর ট্রেন থামানো যাবে না। আসলে আমরা গত 17 মাসে এরকম অনেক বিষয় ছাড় দিয়ে ফেলেছি বলে আজকে বিএনপি, জামাত বা এই দলগুলো এই ধরনের ছাড়ের সুযোগ নিতে পারছে। ফলে এই যে নির্বাচন কমিশন যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন প্রার্থীদের এগিয়ে যেতে দিল, এইটা কিন্তু একটা 24-এর গণ অভ্যুত্থানের চাওয়ার সাথে বা গত 55 বছরের মানুষের চাওয়ার সাথেই একটা, আমি বলবো, একটা বিপরীত ধর্মী ঘটনা ঘটলো। এটা চাওয়ার সাথে মিলের ঘটনা ঘটলো না, এটা সম্পূর্ণরূপে অপোজিট একটা ঘটনা ঘটলো। জি, আর আপনার কাছে একদম সবশেষ আরেকটা প্রশ্ন আলতাফ পারভেজ, সবশেষ আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে খুবই দরকারি। নির্বাচনের আগে 53,000 অপরাধী গ্রেপ্তার হওয়ার পরও ডাকাতি এবং ছিনতাই 39% বেড়েছে, খুনের মামলা অপহরণ বেড়েছে 71%, অবৈধ আর লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। গতকালও অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তাকে মেরে ফেলা হলো তারই অস্ত্র কেড়ে নিয়ে, এবং এর চেয়েও ভয়াবহ আরও বহুত ঘটনা ঘটেছে এই কয় মাসে। সরকারের পক্ষ থেকে যতই বলা হোক নির্বাচনের নিরাপত্তা নিয়ন্ত্রণে আছে এবং কেউ যে ভয় পাবেন না, সব ঠিকঠাক আছে, এই আশ্বাসে কেন বিশ্বাস করবেন ভোটাররা? আসলে বিশ্বাস করাটা কঠিন। একজন নাগরিক হিসাবে আমিও তো
আস্থাশীল না, বা বাংলাদেশের সাধারণ মানুষ তো এখনও শঙ্কিত নির্বাচন হবে কিনা, নির্বাচনের দিন পরিস্থিতি শান্ত থাকবে কিনা, নির্বাচনী প্রচারণায় অহিংস চরিত্র বজায় থাকবে কিনা, এগুলো নিয়ে তো মানুষের ভিতর শঙ্কা আছে। এবং এই শঙ্কার কারণ গত 17 মাসের অভিজ্ঞতা, মব সংস্কৃতি, মাজার জ্বালিয়ে দেওয়া। এই দেশে এমন ঘটনা ঘটেছে, কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে, আবার গাছে ঝুলিয়ে জীবন্ত মানুষও পোড়ানো হয়েছে। এগুলা কোনো প্রতিকার মানুষ পায়নি। দেখুন, বাংলাদেশের পরে নেপালে গণ-অভ্যুত্থান হয়েছিল। বাংলাদেশে গণ-অভ্যুত্থানের সময় যে বিদ্রোহ হয়, সেখানে প্রচুর অস্ত্র খোয়া গিয়েছিল, প্রচুর কারাবন্দী পালিয়ে গিয়েছিল। তাদের অনেকে কিন্তু কারাগারে আর ফিরে আসেনি, তাদেরকে আনাও যায়নি। তাদের ভিতর তো অনেকে অপরাধীও ছিল, এবং সেই অস্ত্রগুলো যে উদ্ধার হয়নি, সেগুলো অনেকগুলোই উদ্ধার হয়নি, সংখ্যাগরিষ্ঠ অস্ত্রই উদ্ধার হয়নি। কিন্তু নেপালে দেখুন, নেপালে কারা বিদ্রোহের পর সমস্ত কয়েদিদের ফিরে আসতে বলা হয়েছিল এবং ফিরিয়ে আনা হয়েছিল। ফলে আমি বলবো যে বাংলাদেশের এই যে অস্ত্রগুলো উদ্ধার হয়নি এবং অস্ত্র উদ্ধার অভিযানও জোরে সোরে চালানো হয়নি, এইটা তো একটা বড় শঙ্কার কারণ। 1991 এবং 96-এ যে দুটো ভালো নির্বাচনের নজির রয়েছে আমাদের ইতিহাসে, তখন কিন্তু উভয় তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসের মধ্যে সফল নির্বাচন করেছিল, এই শর্তে যে, এবং এই কারণে পেরেছিল যে তারা শুরুতেই প্রথম সপ্তাহেই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানকে জোরে সোরে মাঠে নামিয়েছিল, এবং সেই অভিযান সফল হয়েছিল। কিন্তু এবার কিন্তু সেরকম কোনো অভিযান আমরা এখনো দেখিনি। একটা নির্বাচন কমিশনও সরকারকে চাপ দিচ্ছে না অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য। ফলে নির্বাচনের দিন সহিংসতার সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে। জি, আলতাফ পারভেজ, আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে সালাউদ্দিন আইয়ুবী এবং আমাদের ব্যারিস্টার আবু সায়েম, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, রাজনীতির আলোচনা আজ এ পর্যন্তই। আমরা ফিরবো আবার আগামীকাল ঠিক একই সময়ে। যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।